আমি পরিষ্কার করে বলি যে আমি এবং নিষিদ্ধ করা না। যেমন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব সকল দলকে নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিলেন। এটা একটি ভুল সিদ্ধান্ত বলে আমরা মনে করি, যার প্রেক্ষিতে 15ই আগস্টের পরিণতির পরে 7 নভেম্বর 75-এর আমরা তখন 7 নভেম্বরের পক্ষে, সিপাহী জনতার অভ্যুত্থানের পক্ষে, এবং এর মধ্যে দিয়ে জিয়া রহমান সাহেব বলা যায় কার্যকর রাজনীতিতে আসেন। 71-এর মুক্তিযুদ্ধ তিনি স্বাধীনতা ঘোষণা করছেন, কিন্তু তারপর আবার চাকরিতে ফিরে গেছিলেন। এই যে 7 নভেম্বর পরবর্তীতে আমাদের কিন্তু একটি রাজনৈতিক সিদ্ধান্ত যে শহীদ জিয়া রহমান বহুদলীয় রাজনীতির প্রতিষ্ঠার অগ্রনায়ক, শেখ মুজিব একদল করেছিলেন। 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আমরা মনে করি যে এই দেশবাসী আওয়ামী লীগ বা আওয়ামী লীগের শাসন, অপকর্ম এবং তাদের সহযোগীদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা ব্যাপারে কোনো কেউ দ্বিমত করবে এটা আমার কাছে মনে হয় না। কিন্তু আপনার যে প্রশ্নের প্রেক্ষিতে আগামী নির্বাচনে যেমন 3টা গত নির্বাচন আওয়ামী লীগ সুকৌশলে ভোটের নামে একটা তামাশা করছে এবং বিএনপি এবং আন্দোলনমুখী দলগুলোকে বাইরে রেখে কৌশলে সে নির্বাচনটা করে নেওয়ার চেষ্টা করেছে, এবং সেই ক্ষেত্রে আমরা সবাই জানি হয়েছে। এর সঙ্গে ভারত সহ আওয়ামী লীগ বা আওয়ামী লীগারদের মিত্র যারা, তারা সমর্থন দিয়েছে এবং নির্বাচনকে অভিনন্দিত করেছে। কিন্তু আমরা জানি যে এটা কোনো গণতন্ত্রের সপক্ষের ভূমিকা না। আরো বড় প্রমাণ হচ্ছে 5ই আগস্ট 24-এর গণঅভ্যুত্থান, তার প্রমাণ। এখন কি হবে? প্রশ্নটা এরকম থাকতে পারে। ইতিমধ্যেই সরকার আওয়ামী লীগকে তার কার্যক্রম নিষিদ্ধ করেছে বিচারের আগ পর্যন্ত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এমন কিন্তু আমার জানা নাই। কার্যক্রমকে নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ মানে তার কোনো অ্যাক্টিভিটিস নাই, সেটাই নিষিদ্ধ। এবং একই সঙ্গে নির্বাচন কমিশন সেটা ফলো করেছে যে তার নিবন্ধন স্থগিত রেখেছে। কিন্তু এবং আইনগতভাবে নিষিদ্ধ করবার জন্য যে প্রক্রিয়াটা শুরু করা দরকার, এমন কোনো প্রক্রিয়া শুরু হচ্ছে বলে আমি জানি না, আপনাদের জানা আছে কি? অধিকাংশ রাজনৈতিক দল মনে করে গণঅভ্যুত্থানের সপক্ষে যে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। যেমন শেখ হাসিনার গণহত্যা, লুণ্ঠন, অপশাসনের বিচারের আশা করেছে, দাবি করেছে এবং বিচার শুরু হয়েছে। কিন্তু আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দলের এটা হয় নাই। তার সঙ্গে যে 14টি দল, অর্থাৎ 13টি দল এবং জাতীয় পার্টি কৌশলে বাইরে থাকলেও আসলে তারই প্রক্রিয়াকে অনুসরণ করেছে, তাদের কি হবে? আমার কাছে মনে হয়েছে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত। আমার যে একটু ইন্টারাপ্ট করি, এরপরে আর হয়তো করব না। আপনি অপরাধ, ধরেন দুর্নীতি করা, চুরি করা, লুণ্ঠন করা, হত্যা করা, অগ্নিসংযোগ, এইসব অপরাধের তো আপনি শাস্তি আছে, তাই না? কিন্তু আপনি একজনের, বা আমি আপনার চাটুকারিতা করলাম, চামচামি করলাম, আপনার একটা অনৈতিক কাজে মৌখিকভাবে সমর্থন দিলাম বা রাজনৈতিকভাবে, কিন্তু আমি কোনো অ্যাকশানে গেলাম না, তার কি কোনো বিচার হয়? আইনের মধ্যে ফেলতে পারবেন আপনি? এটা তো যদি আইন নাও থাকে, নতুন করে আইন আপনাকে করতে হবে। তাহলে তো শেখ হাসিনা তো অনেক আইন করে করে আপনাদেরকে ফাঁসিয়েছে, অন্যদেরকে ফাঁসিয়েছে, অনেক কিছু করেছে। আমি যেটা মনে করি, যদি আপনি এই 54 বছরের একের মাথায় যান, বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ স্টার্ট হয়েছে, তারপরে এই যে এখন জামাত ইসলাম বাংলাদেশ, তারা কিন্তু সেই সময় একটা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থানে সশস্ত্র একটি ব্যাপার ছিল। সেখানে মুসলিম লীগ অথবা অন্যান্য যেসব ইসলামী দল ছিল তারাও বিরোধিতা করছে, কিন্তু তাদের অধিকাংশ ক্ষেত্রে সশস্ত্র না, রাজনৈতিক বিরোধিতা ছিল, যে কারণে মুসলিম লীগের বিচার করা, নিষিদ্ধ করা এইসব প্রশ্ন সামনে আসেনি। যেভাবে জামাত ইসলাম বাংলাদেশকে কি বলা যায় সমালোচনার মুখে মুখে আসছে, তার বিচার করা, গণহত্যার সঙ্গে সম্পর্ক, নৃশংসতা,
তো এটি কিন্তু পরবর্তী সময়ে তাকে নিষিদ্ধ করা হয়েছে এমন ঘটনা না, কিন্তু জামাত ইসলাম ছিল, কিন্তু কার্যক্রমে নানান ধরনের প্রতিবন্ধকতা ছিল, তার নিবন্ধনটা বাতিল হয়েছিল। সে কিন্তু জামাতের নামে অন্যের কাছ থেকে প্রতীক নিয়ে নির্বাচন করেছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অবস্থার প্রেক্ষিতে যতক্ষণ আপনি বিচার না করবেন ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধর কার্যকারিতা কতটুকু আছে এটা একটা ব্যাপার। আর জাতীয় পার্টি আমার কাছে এখন যে মানে নিষিদ্ধ করা, বাতিল করা, এই যে প্রসঙ্গগুলো আন্দোলন করছে তরুণরা তাদের ইয়েতে, সরকারের পদক্ষেপ একেবারেই শূন্য এই ক্ষেত্রে। বিশেষ করে জাতীয় পার্টি 14 দল তো আলোচনার বাইরে, তাদের নিয়ে কেউ কিছু আলোচনা করে। আমি মনে করি যে কোনো জিনিস জনগণের মুখোমুখি করানো, অর্থাৎ তারা এমনি, কিন্তু আমি মনে করি মানে এরশাদ সাহেব 90-এর গণ অভ্যুত্থান, এই যে আমাদের প্রধান ভাই আছে এখানে, সেই সময় আমরা ছাত্র রাজনীতিতে যেভাবে তাকে গণ অভ্যুত্থানের মুখোমুখি করে পতন ঘটাইছি, তারপরেও কিন্তু তাকে নিষিদ্ধ করা হয়নি। সেই ইলেকশন করেছে, জেলে থেকেছে, সেখান থেকে ভালো সংখ্যক আসন পেয়েছে। এখন আমি তার সঙ্গে তুলনা করছি না। জাতীয় পার্টির যে ভূমিকা আরেকটা, এবং জাতীয় পার্টিকে কিন্তু তখন সবার মতো সমান সুযোগ দেওয়া হয়নি, তারপরে জাতীয় পার্টি নির্বাচন করেছে, করতে দেওয়া হয়েছে। এখন সরকারকে এটা ব্যাখ্যা করতে হবে জাতীয় পার্টি সম্বন্ধে সরকার কি দেখে, সরকার কি বলে। এখনো পর্যন্ত সে নিষিদ্ধ দল না। যেমন ধরেন, আমি বুঝি না যে জাতীয় পার্টিকে তো নিষিদ্ধ করেনি, কার্যক্রম স্থগিত করেনি। জাতীয় পার্টির নেতাদের বিভিন্ন জায়গায় আমরা বক্তৃতা টুক্তিতেও দিতে দেখি, বিভিন্ন অনুষ্ঠানেও তারা যান। কিন্তু সরকার যখন সংলাপ করছে রাজনৈতিক দলের সঙ্গে, এবং জাতীয় পার্টি একটা নিবন্ধিত রাজনৈতিক দল, জাতীয় পার্টিকে সেখানে ডাকা হচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে যে সেটা কেন ডাকা হচ্ছে না? তাহলে আপনি কার্যক্রম আওয়ামী লীগের সঙ্গে তারটাও করতেন, বা অন্যান্য পার্টির ক্ষেত্রে তাই করতেন, সেটা কেন হচ্ছে না? এবং আমি এটাও বুঝি না যে 32 নম্বরের বাড়ি ভাঙতে হবে 6 মাস পরে। কেন ভাঙা হলে সে সময় ভাঙলে কেউ কিছু হয়তো বলতো না, মানে একটা আবেগ বা হয়তো একভাবে অ্যাকসেপ্টেবল হয়ে যেত। কিন্তু 6 মাস পরে আপনি কেন ভাঙতে হচ্ছে? এতদিন পরে, 1 বছর পরে এসে কেন জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলতে হবে? কেন শুরুতে এই আলোচনাটা হলো না? আমি আমার বিবেচনায় এক ধরনের রাজনৈতিক দৈন্যতা। তাৎক্ষণিক ঘটনাটা আমরা সেই প্রেক্ষিতে সিদ্ধান্তটা আমরা জানাতে পারছি না, কিন্তু ধারাবাহিকভাবে যখন এটা চলতে চলতে, এমনকি তরুণরাও সেই সময় এটা নিয়ে অত উচ্চগ্রামে ছিল না আমার কাছে মনে হচ্ছে। এখন তরুণরা, অথবা তরুণদের দল বা তরুণ নির্ভর যেসব প্রতিষ্ঠান আছে, তারা যেভাবে কথা বলছে এখন, তখন কিন্তু এটা বলেন। আপনি যেটা যেমন বলেন যে 32 নম্বর কেন 6 মাস 8 মাস পরে ভাঙতে হবে, এখন কেন জাতীয় পার্টিকে এই মুখোমুখি করতে হবে? এবং করলেও সরকার তো তাদের, আমাদের ডক্টর ইউনূসের একটা কথা আমার খুব বারবার মনে হয়, সেটা হচ্ছে কর্তারা, যারা আমার নিয়োগকর্তা, তারা বললে আমি পদত্যাগ করব। তার মানে নিয়োগকর্তারা যা বলবে তিনি তা সেই মতো চলবেন। আইন আছে কি নেই, সংবিধানের মধ্যে অথবা জনগণ আছে কি নাই, অথবা জনগণ আছে কি নাই। আমি ডক্টর ইউনূস সাহেবের এই যে মানে নিয়োগকর্তাদের দাসত্বের মনোবৃত্তির যে প্রকাশ, এটা আমার কাছে এক ধরনের ভয়াবহ ঘটনা বলে মনে হয়। এটা আমার কাছে আইনের শাসন, গণতন্ত্রের উত্তরণ, নির্বাচন, এগুলো জনগণ কর্তৃক, এবং এই দেশটা জনগণ কর্তৃক তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধকে আপনাকে মানতে হবে, মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করতে হবে। আপনি যত বিতর্কে নিয়ে যান না কে কি করছে, কে করছে, সেই জন্য মুক্তিযুদ্ধকে আপনি বাদ দিয়ে, কারণ এটা তো ভোটাধিকার, তো মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত। মানুষ কি চায় সেটাই দেখতে হবে, এবং সেটা ভোটের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। এবং মানুষ যদি ক্ষমতায়, আমি পছন্দ করি আর না করি, জামাতকেও নিয়ে যায়, আপত্তি করবার তো কোনো সুযোগ নেই। আপনি আবার প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে বাইরে নেবেন। একই কথা তো সকল রাজনৈতিক ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত আমি বলে মনে করি। আসছি আপনার কাছে মিস্টার নাজমুল প্রধান। ধন্যবাদ দুদু ভাইকে, আপনাকে, দর্শক শ্রোতাকে। বিষয়টা হচ্ছে যে আসলে নতুন করে আমরা ওই এবিসি শিখতেছি আর কি রাজনীতি। বাংলাদেশে আমরা জানি গণতন্ত্র বা ডেমোক্রেসি পৃথিবীতে, এই আধুনিক রাষ্ট্র যে আসছে, এটা ডেমোক্রেসির উপরে, গণতন্ত্রের উপরে অন্য কোনো ব্যবস্থা নেই যে ব্যবস্থা জনগণকে ভালো শাসন দিতে পারে। এবং সেই কারণে ডেমোক্রেসি শাসন ব্যবস্থা হিসেবে দীর্ঘায়িত হয়েছে, দীর্ঘজীবী হয়েছে বা চলতেছে। আমরা শেখ হাসিনাকে কেন উৎখাত করলাম? উনি গুম করত, উনি খুন করত,
উনি টাকা পাচার করছে, এই সামগ্রিক কাজগুলি করছে। ফলে শেখ হাসিনা উচ্ছেদ চাইছি, পতন চাইছি, এবং সত্যি সত্যি এটা হয়েছে। এখন তার বিচার চাই, লুটপাটকারীদের বিচার চাই, সামগ্রিকভাবে অ্যাজ এ হোল সুষ্ঠু আইনের ভিত্তিতে তাদের বিচার চাই এবং নিশ্চিন্ন করতে চাই। রাজনীতিটা এটা আর্ট অফ কম্প্রোমাইজ, তাই না? আমাকে তো এই সমাজে চলতে হলে তো সামগ্রিক ভিন্ন মতকে নিয়ে চলতে হবে, এটাই ডেমোক্রেসি। ভিন্ন মতকে যদি মনে করি শেখ হাসিনার মতো যে আমি সব বাদ দিয়ে দিলাম, এই যে অ্যাটিচিউড সরকার যে নিচ্ছে, বর্তমান সরকার, এই দৃষ্টিভঙ্গিটা তো শেখ হাসিনার একদম হুবহু কার্বন কপি, একদম এতটুকু পার্থক্য নাই। আজকে যেভাবে শেখ হাসিনা একটা লিগাল ভোট করে, মানে লিগাল মানে দেখাইতে কাভার তৈরি করে, ভোটের কাভার তৈরি